দুটো আন্দোলনই শুরুর থেকেই তার পেছনের উদ্দেশ্যটা ছিল সরকার ফেলা এনআরকির মাধ্যমে, আহ, যেটা আন্ডার দ্য র্যাপস রাখা হয়েছিল। বাংলাদেশ আর ভারতের ঠিক কম্প্যারিজন হয় না। আপনি দেখুন বাংলাদেশে, মানে অনেক কারণে হয় না। আহ, প্রথম কথা ধরুন, বাংলাদেশে আর্মি একটা প্যারালাল পাওয়ার, হুম, হুম। ভারতে না। আপনি জানেন যে যে কোনো এনার্কিস্ট মুভমেন্ট দাঁড়িয়ে থাকে ডেড বডির ওপর। বাংলাদেশে যেটা হয়েছে, সরকার তো পুরোটা ফেল করেছে। সরকার তো আন্দোলনটাকে কি, আন্দোলনটা যে হচ্ছে আন্দোলনটাকে গেজ করা এবং আন্দোলনটাকে কিভাবে রেসপন্ড করব সেটা তো সে করেনি। শেখ হাসিনা ফেল করেছেন এটা তো আমাকে বলতে হবে না, ও তো রেজাল্টেই দেখা যাচ্ছে শেখ হাসিনা পুরোপুরি ব্যর্থ আন্দোলনটাকে ম্যানেজ করতে। আপনি কখনো একটা সরাসরি নিয়ম হচ্ছে আপনি সবসময় যেটা রাউডি এলিমেন্ট আর যেটা সাধারণ প্রোটেস্টার তাকে আলাদা করবে। আমাদের নরেন্দ্র মোদী সরকার যদি চাইতো যে এটাকে আমি টেনে নিয়ে যাব, ধরুন আমি তো আপনাকে শুরুতে বিল টিল হ্যান ত্যান বলেছি, কেমন, কিন্তু সে যদি গোয়ার গোবিন্দ হয়ে যেত যে না, হবে না, পারতো কিন্তু কিচ্ছু হতো না। আমন্ত্রণ মানচিত্রের নিয়মিত আয়োজন কথোপকথনে আজকে এই মুহূর্তে আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত রয়েছেন ভারতের প্রখ্যাত সাংবাদিক এবং দ্য হিন্দু গ্রুপের বিভিন্ন গণমাধ্যমে যিনি 3 দশকের বেশি সময় ধরে সম্পাদকের দায়িত্ব পালন করেছেন এবং অবশ্যই বাংলাদেশের বিভিন্ন ইস্যুতে তিনি নানান ধরনের গবেষণামূলক প্রতিবেদন প্রকাশ করে আসছেন সেই প্রখ্যাত সাংবাদিক প্রতিম রঞ্জন ঘোষ। প্রতিম রঞ্জন ঘোষ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। আহ, আমরা একটু আলোচনা করতে চাই ভারতের অভ্যন্তরীণ ইস্যুতে, কিন্তু ভারতের অভ্যন্তরীণ ইস্যু নিয়ে আলোচনা করলেও বাংলাদেশের সঙ্গে একটু মেলাতে চাই আমরা। আপনি বুঝতেই পারছেন যে কোন বিষয়ে আলোচনা করতে চাচ্ছি। ভারতের ককরোচ জনতা পার্টি যেভাবে হঠাৎ করে দল গঠন করে আহ বেশ একটা ঝাঁকুনি দিয়েছে অনেকের কাছে ভারতের মোদী সরকারের উদ্দেশ্যে, শিক্ষামন্ত্রী পদত্যাগের দাবি সহ আরো বিভিন্ন ইস্যুতে। আমি একটু সরাসরি প্রশ্ন করতে চাই যে বাংলাদেশেও এমন একটা আন্দোলন হয়েছে, বাংলাদেশে সেই আন্দোলনের পিছনে অনেকে বলেন বা আমি নিজেও মনে করি যে একটা ব্লুপ্রিন্ট ছিল মার্কিন সাম্রাজ্যবাদের, কিন্তু মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছিল যারা বুঝতে পারেন যে পিছনে কি রয়েছে। ভারতের যে আন্দোলনটি হলো সেটি আমরা জানি না যে তার পিছনে কি ধরনের উদ্দেশ্য ছিল, শুধুই শিক্ষা নিয়ে আন্দোলন কিনা। আপনার থেকে জানতে চাই যে বাংলাদেশের 24-এ যে আন্দোলন আর ভারতে যে গতকাল যে আন্দোলনের সমাপ্তি ঘটলো সেটির মধ্যে সিমিলারিটি অথবা ডিফারেন্সটা কোথায়? ধন্যবাদ মঞ্জুরুল। সিমিলারিটি হচ্ছে দুটো আন্দোলনই শুরুর থেকেই তার পেছনের উদ্দেশ্যটা ছিল সরকার ফেলা এনআরকির মাধ্যমে, আহ, যেটা আন্ডার দ্য র্যাপস রাখা হয়েছিল। আমি কথা বলেছি জেনজি, মানে এটা আমাদের ক্ষেত্রে এবং বাংলাদেশের ক্ষেত্রেও এটা মূল সুতোটা বাইরের ছিল। এবং আমাদের ক্ষেত্রে আমরা দেখেছি যে একদল ছেলে মেয়ে, আমরা যেটাকে বলছি ডায়াসপোরা ড্রিভেন, মানে একদল ইন্ডিয়ান ছেলে মেয়ে, তারা হঠাৎ করে চলে এসেছিল এবং তারা কিন্তু বলছে সরকার ফেলতে হবে, কেমন, ভেতরে ভেতরে, আচ্ছা। মানে মাইকের সামনে না কোনো। তো এটা ছিল মূল উদ্দেশ্য। এখন এটা কেন, সেটা তো এনার্কির জায়গাটা তো আমরা বুঝি। এবার ভারতবর্ষ আর বাংলাদেশের ভেতর একটা মূল তফাৎ হচ্ছে, ভারতবর্ষে সরাসরি নির্বাচন হয়, নির্বাচনের মাধ্যমে দল জেতে। দল বা দলগুলো, বিজেপি যে সবসময় জেতে তা তো নয়, হারেও তো অনেক নির্বাচনে। তো তো এর মাধ্যমে কি হয় যে আপনার কিন্তু এখানে এনার্কি করে সরকার ফেলে দেওয়াটা এভাবে হয় না আমাদের দেশে। আহ, আমার তো মনে পড়ে না আমার হিস্টোরিক্যাল রেফারেন্সে যে একটা ম্যাক্সিমাম এনার্কি করার চেষ্টা করেছিল কংগ্রেসেরই একটা ফ্যাকশন ইন্দিরা গান্ধী যখন দায়িত্ব নিচ্ছিলেন, সেই 67 সালের ঘটনা। তো এটা কংগ্রেসের ভেতরকার ব্যাপার ছিল মূলত, যেটা তারপরে গিয়ে জনতা পার্টির রূপ নেয়। এবং যখন এনার্কিটা একটা জায়গায় চলে যায়, আহ এখানে অনেক রকমের হিসেব থাকে। যেমন আন্দোলনটা ছিল মূলত দিল্লিতে, দিল্লির বাইরে আর কোথাও যায়নি, কেমন। আর দিল্লি কিন্তু বিরাট বড় শহর, মানে কলকাতার থেকে প্রায় 7-8 গুণ বড় শহর আচ্ছা। দিল্লি। হ্যাঁ। তো সেখানে একটা জায়গায় যন্তর মন্তর, ওটা হচ্ছে সমস্ত ধরনের এজিটেশনের জায়গা। তো সেখানটায় হচ্ছিল, যেটা দিল্লিতে যে আপনার হয়তো একটু ট্রাফিক ট্রাফিক যে এফেক্টেড হয়েছে রিং রোডে, সেটার কারণ হচ্ছে প্রচুর ব্যারিয়ার ছিল যাতে বাইরে থেকে লোক ঢোকাটা নিয়ন্ত্রণ করতে। কারণ দিল্লির পাশের স্টেট উত্তরপ্রদেশ, তার ওপাশে হরিয়ানা আছে, পাঞ্জাব। তো পাঞ্জাবে নির্বাচন আসছে এবং সেই নির্বাচনে আবার বিজেপি ইজ অ্যাডভান্টেজে আছে, কেমন। তো অনেক রকম ক্যালকুলেশন কাজ করে, তো সব ফোর্স গুলো ঢুকে যাবে ওর মধ্যে। ওই যে আপনি দেখেছেন যে ফার্মার এজিটেশন বলে একটা শুরু হয়ে গেল, কি না আমেরিকার সঙ্গে ট্রেড ডিল বাতিল, কোথায় ট্রেড ডিল তো হয়ই নি এখনো। এগুলো হচ্ছে আসলে সামনে, পেছনে আরো অনেক বড় ব্যাপার ছিল। এই যে নানান দান খয়রাতির টাকা আসে, কেমন। এই কারণ এই দান খয়রাতি গুলো মঞ্জুরুল, আপনি জানেন যে এই যে এনজিও ফাইন্যান্স, আমি মূলত বলতে চাইছি এনজিও ফাইন্যান্স, এনজিওর মধ্যে কিন্তু ক্রিশ্চিয়ান মিশনারি যেমন আছে তেমনি ইসলামিকও আছে, কেমন। তো এই ক্রিশ্চিয়ান মিশনারিটা সব থেকে গন্ডগোলের বিষয়। কারণ আপনি জানেন এই যে টাকাগুলো, এই যে বড় বড় এই যে এনজিও গুলো চলে, তারা যে টাকাটা পায় ইউরোপ থেকে, আমেরিকা থেকে, এই টাকাটা কিভাবে তোলা হয় আপনি যদি কখনো দেখেন তাহলে আপনি ব্যাপারটা বুঝতে পারবেন।
যে খ্রিস্টানদের, তারা কিন্তু খ্রিস্ট ধর্মের প্রসারের জন্য তারা ডোনেট করে। তাদেরকে আপনার দেশের খুব দারিদ্র্যের গল্প বলতে হয়, আপনি যে খুব কষ্টে আছেন, আপনার দেশে যে মানুষ মরে যাচ্ছে, এই সব বলে এই টাকাগুলো তুলে আনা হয় এবং তুলে এনে দেওয়া হয়। এবং এটার মাধ্যমেই আপনি জানেন যে ট্রাম্প যখন এলো তখন দেখা গেল যে, আপনার মনে আছে ওই বিতর্কটা যে ইউএস এইডের, যে এই যে টাকাগুলো ঢুকেছে, এমনকি ইন্ডিয়াতে ঢুকেছিল $21 মিলিয়ন। কেন না? বাংলাদেশে $30 মিলিয়ন কথা বলা হয়েছিল, বাংলাদেশের ক্ষেত্রে রাইট, 29 মিলিয়ন। রাইট। তো ভারতবর্ষে ভোটিং যাতে আরো মানুষ বেশি করে ভোট দেয়, আরে ভাই এদেশে 80% ভোট হয়, এবার তো ওয়েস্ট বেঙ্গলে 93% পোলিং হয়েছে, আমাদের কি দরকার, ওর কি দরকার এখানে টাকা ইয়ে করা, এতে ব্যয় করা? তো ওদের নিজেদের দেশে 40% ভোটিং হয়, কেমন? তো হুম। এগুলো আমরা এটাকে থেকে এনজিও ফাইন্যান্সটাকে গত প্রায় 5-7 বছর ধরে এটাকে ভীষণভাবে আটকানো হচ্ছিল। এবং গত এই 3 মাস ধরে বিদেশে বিশাল আলোচনা, এবং এটাতে আমাদের দেশে আপনি জানেন যেখানে যেখানে এই লবিগুলো কাজ করে সেখানে একটা বিরাট রেজিস্ট্যান্স আছে। সুতরাং এইটা ছিল হচ্ছে আসল ব্যাকগ্রাউন্ড পেছনে। আচ্ছা, তাহলে আমি যদি আপনার আলোচনার জায়গা থেকে প্রশ্ন করি, বাংলাদেশে শেখ হাসিনা সরকারকে কন্টিনিউ করতে দিতে চাচ্ছিল না মার্কিন প্রশাসন, বাইরের প্রশাসন, এটা ওপেন সিক্রেট আমরা জানি। ঠিক একইভাবে এই মুহূর্তে ভারতের ক্ষেত্রে ট্রাম্প প্রশাসনে কি একই মানসিকতা পোষণ করছে? মোদী সরকারকে দরকার, অথবা ভারতকে দুর্বল করতে হলে স্টাবেল গভর্নমেন্টকে ফল করাতে হবে, বিষয়গুলো কিরকম? মানে শেখ হাসিনার সরকারের সাথে কোনো মিল আছে? আমার ধারণা ওরা তো যথেষ্ট বুদ্ধিমান, ওরা জানে যে ভারতে এভাবে সরকার ফেলা যায় না, হিস্ট্রিতে নেই কখনো মারামারি করে আপনি সরকার ফেলতে পারবেন না। তো সেখানে কারণ কারণ গণতন্ত্রটা খুব মজবুত, সে কারণে। আর এত বড় দেশ, এবং আনলাইক বাংলাদেশ, বাংলাদেশ হচ্ছে ইউনিটারি স্টেট, একটা ইউনিটারি কান্ট্রি, কেমন? আমরা হচ্ছি এক ইউনিয়ন অফ স্টেটস, আমাদের যে নামটা আছে ইউনিয়ন অফ ইন্ডিয়া, মানে ওয়েস্ট বেঙ্গল বিহার সবাই মিলে হচ্ছে এটা। তো ফলে আমাদের এখানে ধরুন, মানে সহজ কারণ আপনাকে বলছি, যে 2 মাস 2.5 মাস আগে বিজেপি ওয়েস্ট বেঙ্গলে একটা এত বড় জয় পেয়েছে, মানুষের ভোটে পেয়েছে, 93% লোক ভোট দিয়েছে। তা তো 2 মাসের মধ্যে সরকার শুরুই হলো না, তো হঠাৎ সবাই মিলে খেপে গিয়ে এখানে ফেলে দেবে, এটাকে সাপোর্ট করবে না। তো ফলে এখানে এনআরকি দিয়ে হয় না। ওরা এনআরকির মাধ্যমে যেটা করতে চাইছে সেটা হচ্ছে যে দুর্বল করা সরকারকে। এই আন্দোলন দমনের ক্ষেত্রে, মানে যিনি গড়ে উঠছে ভারতের দিল্লিতে যন্ত্রমন্ত্রে, সেটি নিবৃত করার ক্ষেত্রে নিঃসন্দেহে মোদী সরকার খুবই দূরদর্শিতার পরিচয় দিয়েছে। যদি আপনি যদি বলছেন যে পিছনে অন্যরকম উদ্দেশ্য ছিল সরকার ফেলে দেওয়ার, আহ আমার তো মনে হয় যে বাংলাদেশে যা ঘটেছে সেখান থেকে কিছুটা হলেও মোদী সরকার ফলো করার চেষ্টা করেছে কোন কোন জায়গা থেকে শেখ হাসিনা সরকারের ভুল ছিল। যেমন তারা শিক্ষামন্ত্রী পদ দাবি করছিল, মানে ককরোচ পার্টি ভারতের, এখানে যে কোটা বিরোধী আন্দোলনকারীরা তারা দাবি করছেন 6 মন্ত্রী পদ। আবার ডিফারেন্সটা যদি দেখি যে ওখানে কিন্তু বল প্রয়োগের বিষয়টি তেমন ঘটেনি, পুলিশও করেনি আপনাদের ওখানে, আবার ছাত্ররা মানে কি সৃষ্টি করে ব্লাডশেডের দিকেও যায়নি। যেটি বাংলাদেশের ক্ষেত্রে হয়েছে, দুই পক্ষের দিকে অভিযোগের আঙুলটি রয়েছে। সব মিলিয়ে এগুলো কি কোনো কাজে দিয়েছে কিনা মোদী সরকারের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে? না, অবশ্যই আপনি যদি দেখেন, দেখুন বাংলাদেশ আর ভারতের ঠিক কম্প্যারিজন হয় না। আপনি দেখুন বাংলাদেশে, মানে অনেক কারণে হয় না। আহ, প্রথম কথা ধরুন, বাংলাদেশে আর্মি একটা প্যারালাল পাওয়ার, ভারতে না। কখনো শোনা যায় না তাদের কথা, তারা তাদের মতো থাকে সেখানে। তো বাংলাদেশে দেখুন একটা পুলিশের গুলি চালানোর হিস্ট্রি আছে, আজকে বলে নয়, আপনি ফেরত গিয়ে দেখুন, সেই দেখবেন 50 জন মরে গেছে, 70 জন মরে গেছে ইত্যাদি। হুম। আর বারবার এই যে এনআরকিকে জাস্টিফাই করার একটা পলিটিক্যাল, সবার দিক থেকে একটা প্রয়াস আছে, কেমন? এরা ভীষণ পলিটিক্যালি ম্যাচিওর। এরা দেখুন, সোনাম ওয়াংচুকের ফার্স্ট, আপনি দেখেছেন সোনাম ওয়াংচুক কি বলেছে, যে আমাকে মেরে ফেলতে চেয়েছিল, ওরা চাইছিল যে আমি ফাস্টিং করে মরে যাই, কেমন? আপনি জানেন যে যে কোনো এনার্কিস্ট মুভমেন্ট দাঁড়িয়ে থাকে ডেড বডির ওপর, কেমন? একটা ডেড বডি পেতে হয়। তো এই সোনাম ওয়াংচুকের যদি কিছু হতো, এবং দেখুন যে সরকার কিন্তু সরকার দেরি করেছে, আমি আবারও আপনাকে বলছি সরকার দেরি করেছে, সরকার এটা এই আন্দোলন অনেক আগে সমূলে শেষ করে দিতে পারত। কিন্তু যেই মুহূর্ত থেকে ওরা অ্যালার্ট হয়েছে, সঙ্গে সঙ্গে কোর্টে অ্যাপিল করেছে যে যাতে সোনাম ওয়াংচুককে ফোর্সফুলি মেডিকেশন দেওয়া যায়, কেমন? তারপরে হসপিটালে তুলে নিয়ে চলে গেল, এবং তারপরে সোনাম ওয়াংচুক তার ফাস্টিং ভেঙে দিল। তো এই যে জিনিসগুলো, আপনার ডেড বডিটা আপনাকে পেতে দেওয়া হলো না। দ্বিতীয়ত হচ্ছে, প্রচুর ন্যারেটিভ ছড়ানো হচ্ছিল, প্রচুর মিথ্যে গল্প ছড়ানো হচ্ছিল যে পুলিশ গিয়ে মেরে ফেলছে, গুলি করে এ করে দিচ্ছে। নানান আমাদের ভারতবর্ষের বাইরে থেকে, বাংলাদেশ থেকে তো বিশাল ভাবে আসছিল ওইগুলো ফিডে, কিন্তু একদমই বল প্রয়োগ হয়নি। আমি যদি বলি যে স্টেটের খেলা যদি হয়েই থাকে, তাহলে তারাও তো একটা এনার্কি সৃষ্টি করার জন্য ইন্ধন দিবে। তাহলে যে ছাত্ররা ছিল তারা এই কাজটা লুফে নিতে পারেনি কেন? যে সরকার ফেলে দেওয়ার উদ্দেশ্যে যারা ইন্ধন দিচ্ছিল, যারা সামনে ছিল, তারা হয়তো শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিল। বিহাইন্ড দ্য স্ক্রিন যারা ছিল, তারা এ ধরনের কোনো সুযোগ তৈরি করতে পারেনি কেন? ব্লাডশেডের দিকে যেতে পারেনি কেন? এইখানেই তো ম্যাচিওর পলিটিক্যাল লিডারশিপ।
দেশের লোকের সরকারের উপর আস্থা, এই সব জিনিসগুলো ম্যাটার করে যায়। কেমন? আমি তো আপনাকে বললাম যে দেখুন হিস্টোরিক্যালি এনার্কি সৃষ্টি করে ভারতে সরকার ফেলা যায় না, মানুষ তার ভোট কমে যাবে। এই যে কাণ্ডটা ঘটলো বাম দলগুলো মূলত করেছে। কেমন? তো তাদের আরো অবস্থা খারাপ হবে, তাদের অপটিক্স খারাপ হয়ে গেল। তো এই যে এখানে বাংলাদেশ আর ভারতের এখানেই তফাৎ, তো যে ভারতে অনেক কাল আগে হয়তো 70 দশকে ওরকম সময়, তার আগে হয়তো গুলি চলতো মিছিলে, আমার দু একটা, কিন্তু আমার কখনো মনে নেই যে বিরাট একটা লোককে গুলি করে হয়ে গেছে। বাংলাদেশে যেটা হয়েছে, সরকার তো পুরোটা ফেল করেছে। সরকার তার সরকার তো আন্দোলনটাকে কি, আন্দোলনটা যে হচ্ছে আন্দোলনটাকে গেজ করা এবং আন্দোলনটাকে কিভাবে রেসপন্ড করব সেটা তো সে করেনি। সে তার হাতের করেনি, মানে তার হাতের বাইরে বেরিয়ে গেছে একেবারে। সে আহ, মানে ইট ওয়াজ ভেরি, মানে সে চাইল্ডিশলি গোটা জিনিসটাকে হ্যান্ডেল করেছে, ভেরি ইচ্ছে করে আনফর্চুনেট। ইচ্ছে করলে হাতের মধ্যে রাখতে পারতো কিনা, যেমন ধর্মেন্দ্র প্রধানের পদ থেকে দাবি উঠেছে, একটু দেরিতে হলেও 4-5 দিন পরে এসে তার পদত্যাগটা গ্রহণ করা হয়েছে, পদত্যাগ পত্র, এবং তিনি পদত্যাগ করেছেন। এবং সেখান থেকে স্বাভাবিকভাবে তাদের যে এক্সাইটমেন্ট একটু হলেও শিথিল হয়েছে, মোরালি তারা একটু ব্রেকডাউন করেছে। বাংলাদেশের ক্ষেত্রে সেটি হয়নি, যে 6 মন্ত্রীর পদত্যাগ দাবি করা হয়েছিল একটা পর্যায়ে এসে, সেটি তারা করেনি, বরং ইন্টারনেট বন্ধ ইত্যাদি ইত্যাদি অনেক কিছু ঘটলো। আমি সার্বিকভাবে যদি প্রশ্ন করি আপনার কাছে যে, মানে একই ধরনের ব্লুপ্রিন্ট যদি হয়ে থাকে, তার পেছনে যে কারণেই থাক না কেন, ভারতে অ্যানার্কি সৃষ্টি করে সরকার পতন করানো যায় না, বা আরো অন্য কারণ, বাংলাদেশ হয়তো তার বিপরীতটা, আপনি কি বলবেন যে মানে একই ধরনের খেলা ফেস করতে নরেন্দ্র মোদী সফল হয়েছে, না শেখ হাসিনা ফেল করেছেন? না, শেখ হাসিনা ফেল করেছেন এটা তো আমাকে বলতে হবে না, ও তো রেজাল্টেই দেখা যাচ্ছে শেখ হাসিনা পুরোপুরি ব্যর্থ আন্দোলনটাকে ম্যানেজ করতে। আপনি কখনো একটা সরাসরি নিয়ম হচ্ছে, আপনি সবসময় যেটা রাউডি এলিমেন্ট আর যেটা সাধারণ প্রোটেস্টার তাকে আলাদা করবে। আমাদের নরেন্দ্র মোদী সরকার যদি চাইতো যে এটাকে আমি টেনে নিয়ে যাব, ধরুন আমি তো আপনাকে শুরুতে বিল টিল হ্যান ত্যান বলেছি, কেমন, কিন্তু সে যদি গোয়ার গোবিন্দ হয়ে যেত যে না, হবে না, পারতো কি? কিচ্ছু হতো না। আমি আপনাকে বলছি, অনেকে হয়তো বলবে উল্টো কথা, আমি আপনাকে বলছি কিচ্ছু হতো না। আন্দোলন ডিফিউজড হয়ে যেত। যদি তাই কিন্তু হয়ে থাকে, আমি আপনার মাঝখানে একটু প্রশ্ন করি। আমরা এর আগে ভারতে কৃষক আন্দোলন দেখেছি, যেটি অনেক বড় একটা দানাবাদ ছিল। আমরা নাগরিকত্ব সংশোধন আইনকে কেন্দ্র করে দিল্লিতে প্রায় 70 জনের মতো নিহত হলো, আমি যদি ভুল না করে থাকি। তো সেগুলোর ক্ষেত্রে কিন্তু মোদী না, সরকার সেটা যে একটা work সেটা করছিল, একটা রায়ট তৈরি করেছিল। হ্যাঁ, সেটা একটা রায়ট আমি তৈরি মনে করছি করেছিল। যে 70 জন নিহত হয়েছিল যেভাবে হোক। তো মোদী সরকার সেসব জায়গায় নথি স্বীকার করেনি। আপনি যদি বলছেন যে ইচ্ছা করলে নরেন্দ্র মোদী তার না, জায়গায়, ফার্ম বিলের ক্ষেত্রে পেছিয়েছিল। আচ্ছা, কিন্তু কৃষক, এক্ষেত্রে এই ককরোচ জনতা পার্টির ক্ষেত্রে কেন অনেকখানি নমনীয় হয়ে উঠলেন নরেন্দ্র মোদী, সব দাবিগুলো মেনে নিলেন? দুটো কারণে। প্রাথমিক কারণ হচ্ছে একটা সরকার বা রাজনীতি, আমি এটা আরেকজনকেও বলেছি যে রাজনীতিটা অন্তত আমাদের দেশে কোনো টি-20 গেম না। এটা একটা লম্বা টেস্ট ম্যাচ। একটা হুম, সেশন, একটা দিন খারাপ যেতে পারে, পরের দিন আবার উল্টে যাবে। কেমন? যেমন একটা উদাহরণ দিচ্ছি আপনাকে, যে এই যে আজকে আপনি দেখছেন, তো অনেকে দেখবেন আমাদের দেশে, আপনি জিজ্ঞেস করুন, অনেকে বলবে যে এই তো এতদিনে পেয়েছি, একটাকে পদত্যাগ করা দেবে, যে এবার এর পদত্যাগ হুম, করাতে হবে, ওর করাতে হবে, এই ইত্যাদি ইত্যাদি চলে। আমি হুম, মনে করি রাজনীতি তো আমি করি না, রাজনীতি যারা করছে তাদেরকে আমার রিড করাটা আমার দায়িত্ব, তাই তো? আমি মনে করি এটা। হাসিনার সেটার অভাব ছিল, ভীষণভাবে অভাব ছিল এই ফ্লেক্সিবিলিটিটা। তা না হলে সে 16 তারিখ, আমি আপনাকে, আপনার এখানেই আপনার প্রসঙ্গ, তা না হলে সে 16 তারিখ যে মুহূর্তে ওই ঘটনাটা ঘটেছিল, কেমন, আবু সাইদ। আবু সাইদের ঘটনা, আমি কোনো কন্ট্রোভার্সিতে না গিয়ে বলছি যে সেই ঘটনাটার পিছনে কি আছে, এখান থেকে কোথায় যেতে পারে, এটা জানতে পারাটা কোনো একটা স্টেটের কাছে যা ইনফরমেশন থাকে, আপনি আমি সারা জীবন ধরে ইনভেস্টিগেটিভ জার্নালিজম করলে তার 5%ও জানতে পারবো না। কেমন? তো এবার সেটা জানাটা তার কর্তব্য এবং জেনে সঠিক সিদ্ধান্ত নেওয়াটা তার কর্তব্য। উনি যদি বোঁ করে উড়ে চলে যেতেন আবু সাহেদের বাড়ি বা এরকম কিছু করতেন, অপটিক্স, আপনি দেখুন অপটিক্স কত গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী মোদী, ও তো সোশ্যাল মিডিয়া স্টার চিরকালে, কিন্তু এবারে একটা ভিডিও করলো, সেটাতে প্রায় নাকের, সবাই খুব বেশি, যারা একটু বেশি বোঝে আর কি, তারা বললো এ নাকটা বড় দেখাচ্ছে, বুড়ো দেখাচ্ছে, নাকের লোম দেখা যাচ্ছে। আচ্ছা আপনি বলুন তো, ভারতবর্ষের প্রধানমন্ত্রী, তাকে তো ছেড়েই দিন, বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি রাত 1টায় বলে আমি এখন একটা লাইভ করবো, এই অ্যারেঞ্জমেন্ট করতে ঠিক ক মিনিট লাগবে? 5 মিনিটও লাগবে না। হ্যাঁ, টিভি চ্যানেলও দৌড়ে থাকবে এসে, যা চাইবেন সব আছে। তাহলে সে কেন রাত্রির বেলা একটা মোবাইল ক্যামেরায়, যেখানে তার নাকটা বড় হয়ে যাচ্ছে, সে কেন ওটা করলো? করলো কারণ কানেক্ট করার জন্য। সে রাইট। এটা যারা এর মাঝে নেমেছে তারাও কাকে কান নিয়ে গেছে বলে দৌড়ে চলে গেছে। যারা অ্যাজিটেটার, তাদের 90%, তাই হয়তো যে কোনো অ্যাজিটেশনে তাই হয়। মানুষ কেন নেমে আসে? একটা হুজুগ তৈরি করতে হয়, সেই হুজুগে মানুষ নেমে যায়। এবার এই জায়গায় তাহলে সেখানে কতগুলো বাচ্চা আছে,
বাচ্চাগুলো ইনস্টাতে দেখেছে, তারা বিপ্লব করতে চলে এসছে। তারা কোনো পলিটিক্যাল অ্যাজিটেশন সামলাতে পারবে না, কিন্তু তাদের গায়ে যদি একটা টোকা পড়ে, একটা সেন্টিমেন্টস হার্ট হয়ে যাবে। তো আমি তাদের সঙ্গে লড়বো, টোকা পড়ার প্রশ্নই নেই। নরেন্দ্র মোদীকে ভোট পেতে হয়, নরেন্দ্র মোদী অত্যন্ত পপুলার প্রধানমন্ত্রী পৃথিবীতে, তার অ্যাপ্রুভাল রেটিং সবসময় হাই থাকে। সে কি করলো, সে সাধারণত যখন একটা ভিডিও শুরু করে, কোনো ভাষণ শুরু করে, সে বলে, হিন্দিতে বলে মিত্র মানে ফ্রেন্ডস, কেমন? এটাতে সে এসে বললো ফ্রেন্ডস, হাই ফ্রেন্ডস, নমস্কার টমস্কার হ্যান ত্যান ওইসব নয়, হাই ফ্রেন্ডস। কেন করছে? ওদের ভাষায় ওদের কাছে পৌঁছেছে। ইন্টারাকশনটা গ্রো করার জন্য, এই আর কি। হ্যাঁ, এবং সেই ভিডিওটা 24 ঘন্টায় 3 মিলিয়ন ভিউ হয়েছে, আর কি চাই? Exactly. আমার শেষ প্রশ্ন, আহ, অনেকেই মনে করেন যে বাংলাদেশে ডিপ স্টেটের খেলা আংশিক সফল হয়েছে শেখ হাসিনা সরকারের পতনের মধ্যে দিয়ে, বাকি খেলা এখনো চলছে এবং তারা সেটি বাস্তবায়ন করার চেষ্টা করেছে। আহ, ভারতের পক্ষ জনতা পার্টির আন্দোলনকে কেন্দ্র করে, মানে যেমন আপনি বলছেন ডিপ স্টেট খেলা ছিল, তারা এই যাচ্ছে সেটা ছিল, আমার কি মনে হয় যে এই আন্দোলনটা নরেন্দ্র মোদী যেভাবে হোক তিনি সফল হয়েছেন স্তীমিত করার ক্ষেত্রে, কিন্তু এই ডিপ স্টেটের খেলা বা মার্কিন প্রশাসনের আহ লক্ষ্য অব্যাহত থাকবে, নাকি তারা কিছু করছে? আপনার কি মনে হয় যে না, এখানে এই ভয় করা যাবে না? মানে একেবারে সাদা মাটা দাগে আমি প্রশ্ন করছি। না না, ভালো প্রশ্ন, খুব ভালো প্রশ্ন। প্রথম কথা হচ্ছে, এটা প্রথমবার নয়, লোকে ভুল করছে। 2000, দেখুন, মানে আমি খুব শর্টে বলছি, আমেরিকা 2012 থেকে তার চায়না স্ট্র্যাটেজি বদলাচ্ছে। এই প্রত্যেকটা আপনি যদি পেছনে ফিরে গিয়ে দেখেন, ট্রাম্প কোনো অ্যাবারেশন না। যদি আমরা অন্যরকম, আমি ভারতের কথাও বলছি, সেও যদি অন্য কিছু ভেবে থাকে সেটা অন্য। ওরা কিন্তু একটা কাঠামোগতভাবে স্ট্র্যাটেজি চেঞ্জ করেছে, এবং সেটা তার পেছনের প্রায় 10 বছর ধরে তার পেপারস আছে, অমুক আছে, আলোচনা হয়ে উঠে এসছে। এখন আপনি খেয়াল করে দেখুন যে বাইডেনের সময় থেকে, যখন আহ, শুরু হয়েছিল 2017, ট্রাম্প তখন ছিল, চায়নার এগেনস্টে ট্যারিফ বসানো শুরু করলো। বাইডেনের সময় এসে ভারত আমেরিকা সম্পর্ক কিন্তু খারাপ হতে শুরু করলো, কেমন? এবং এবং তারপরে আমরা খারাপ শব্দটা ব্যবহার করলাম কারণ এটা চলে। এমনকি ট্রাম্পের সময়ও, শেষে কোভিডের সময় ট্রাম্প একখানা হুমকি ছেড়েছিল, লোকে তখন পাগলামি ভেবেছে ওই ক্লোরোকুইনের জন্য। তো এবার আস্তে আস্তে দেখুন এখন কোথায়, যে ট্যারিফ ওয়ার, ও মনে করছে যে ভারত ওর অর্থনীতির উপর একটা আশঙ্কা, সুতরাং ও ভারতের অর্থনীতিকে মেরে ও বড় হবে। আমি এটার মধ্যে কোনো খারাপ জিনিস দেখি না, তো এটা তার আকাঙ্ক্ষা, আমাকে ওকে কাউন্টার করাটাই আমার কাজ। এবার প্রশ্ন হচ্ছে, সুতরাং সে আপনাকে দুর্বল করতে চাইবে, যুদ্ধ যতটা সামনে হয় পেছনে হয় অনেক বেশি, তো সেটা করবেই সে। এবং গত কিছু বছরে, এই যে ধরুন, যখন আপ উঠে এলো, আপকে নিয়ে একটা, তখন থেকে কিন্তু প্রশ্ন চলছিল যে এটা ফোর্ড ফাউন্ডেশনের প্রজেক্ট, কেমন? তো তো তারপরে আপ কিন্তু দেখুন 2015 থেকে আপের কিন্তু, আপ দিল্লিতে ক্ষমতায় এলো, খুব দারুণ, দাঁড়ায় বিশাল চেকে টেকে বসলো 10 বছর। তখন একটা সময় মনে হচ্ছিল যে আপই ভারত দখল করে ফেলবে, মানে কংগ্রেসকে সরিয়ে আপ হবে বিরোধী, এরকম মনে হচ্ছিল। হলো না, কিন্তু হলো না। আবার দেখুন, আপ এলো, তারপরে ফার্ম বিল নিয়ে একটা এমন হলো কাণ্ড, কেমন, দিল্লিতে বিশাল। এবং সময়টা দেখুন, সেই সময় আপনি যে সিএ রায়টটা বললেন, সেটা কোন সময় হলো? যখন ট্রাম্প ভারতবর্ষে এসছে। প্রত্যেকটা কোনো জিনিস এমনি এমনি হয় না। তো সুতরাং এগুলো যে চেষ্টা চলছে না তা নয়, এবং এই যে প্রত্যেকবার হচ্ছে না, তার মানে হচ্ছে যে প্রত্যেকবার আবার আমরা জিততে জিততে আসছি, কেমন? এটার মধ্যে যেখানে যেখানে আমাদের হয়তো কোথাও কোথাও হার আছে, ছোটখাটো কিছু হার আমাদেরও নিশ্চয়ই আছে, যেমন ফার্ম বিলের ক্ষেত্রে আমরা ফার্ম বিলটা প্রত্যাহার করে নিলাম, কেমন? কিন্তু পরবর্তীকালে আবার অন্যভাবে সেটাকে আনা হয়েছে। এইটা সুতরাং আগামীতে ইন্টেন্সিফাই করবে। আমি এই আলোচনাটা যেখানে এসে শেষ করছি, ভারতে এইটা যেটা হচ্ছে, এটা আসলে একটা বড় জিওপলিটিক্যাল কন্টেস্টের একটা ছোট পার্ট। কারণ ভারত এখানে একটা বিরোধী শক্তি হিসেবে থাকছে, একটা বড় পাওয়ার হিসেবে থেকে যাচ্ছে। ওরা ভাবছিল লড়াইটা দুজনে মিলে ঠিক করবে, দুজনে মিলে হবে না, এই জন্য এত কিছু ঘটনা করবে। অনেক অনেক ধন্যবাদ সাংবাদিক প্রতিমা বলছি আপনাকে, আপনি ভালো থাকবেন। দর্শক আপনারা যারা শুনছেন আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।